হ্যাঁ স্যার। implement the given function using decoder and external circuit. ডিকোডার ব্যবহার করে একটা এক্সটার্নাল সার্কিট ব্যবহার করে একটা বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে হবে। ডিকোডার অ্যান্ড এক্সটার্নাল সার্কিট। ঠিক আছে, আমি ফাংশনটা লিখছি। স্যার আপনার আওয়াজ খুবই আস্তে আস্তে স্যার। আস্তে আসছে না? জোর হলো এতে? জোর হচ্ছে? ঠিকই তো আছে ঠিক স্যার, হয়নি আওয়াজ স্যার, আপনার এখন আস্তে ঠিকই আসছে। আছে স্যার, আমাদের ঠিকই আছে। ও আচ্ছা, তাহলে তোমার মনে হয় কোনো একটা সমস্যা আছে, তোমার সিস্টেমটাই মনে হচ্ছে কিছু সমস্যা আছে তাহলে। ঠিক আছে, একটু করো, তারপরে লগ আউট হয়ে আরেকবার লগ ইন করো। এটা একটা এক্সটার্নাল সার্কিট এবং ডিকোডারের মাধ্যমে করতে হবে। তো আমরা ফাংশনটা লিখছি। হ্যাঁ, ফাংশনটা হচ্ছে f1 ইজিক্যাল টু, ধরো এরকম বলেছে, a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এটা একটা কোশ্চেন, ধরো a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর দিচ্ছে কত a বি সি কমপ্লিমেন্ট, এটা একটা ফাংশন। আর একটা ফাংশন ধরো বললো f2 সমান হচ্ছে a বি অর a কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই একটা ফাংশন, দুটো ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং ডিকোডার এবং এক্সটার্নাল সার্কিট। একটাই মানে ইয়ে হবে, ডিকোডার ইউজ করে করতে হবে। কি করে করবে এই প্রবলেম, কি করে অ্যাপ্রোচ করবে? ফার্স্টে কাজ কি হবে বলো? স্যার ফার্স্টে এটাতে ইয়েগুলো করে নেবো, ওই কত হ্যাঁ কত ডিকোডার লাগবে বলো? স্যার 2 ক্রস না 2 ক্রস নয় 3 ক্রস 8। 3x8 লাগবে, কারণ এখানে ভ্যারিয়েবল আছে তিনটে, তাই 3x8 লাগবে। আর 3x8 যেটা লিখতে হয় আমাদেরকে এরকম ফর্মে রাখলে তো চলবে না, কি ফর্মে নিয়ে যেতে হবে ওগুলোকে? স্যার সবকটাতে ABC তিনটেই ফর্ম লাগবে। তিনটেই লাগবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল আমি এই কারণেই দিলাম যেগুলোকে এবিসি ফরম্যাটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তার জন্য এগুলোকে মিন টার্মের আকারে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে করব এটাকে? কোশ্চেনটা দেখান তো। কোশ্চেনটা হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য গিভেন ফাংশন ইউজিং ডিকোডার এন্ড এক্সটার্নাল সার্কিট। তাহলে f1 সমান আমাদের কত আছে? a কমপ্লিমেন্ট এন্ড b কমপ্লিমেন্ট অর a b c কমপ্লিমেন্ট। তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে। যেখানে নেই কি, এখানে কি নেই? এখানে নেই সি হচ্ছে নেই, c সি নেই। প্লাস সি কমপ্লিমেন্ট করতে হবে তাহলে। তাহলে a কমপ্লিমেন্ট এন্ড b কমপ্লিমেন্ট, তার সঙ্গে ওখানে নেই c, তার মানে ওখানে করতে হবে c অর c কমপ্লিমেন্ট, এটা করে দিতে হবে। এটা মানেই হচ্ছে 1, আর এটাকে যেমন আছে তেমন রেখে দেব, এটা a b c কমপ্লিমেন্টই থাকবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের a কমপ্লিমেন্ট এন্ড b কমপ্লিমেন্ট এন্ড c, অর কত হয়ে যাবে? a কমপ্লিমেন্ট এন্ড b কমপ্লিমেন্ট এন্ড c কমপ্লিমেন্ট, আর কত হয়ে যাবে? এটা a b c কমপ্লিমেন্ট। তাহলে এটা কত বলো? এটা মানে কত? 001 মানে কত? 001 1 মানে শুধু m1, M1, স্যার M1, এটা m1 প্লাস এটা কত? তারপরে M0, 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 তারপরটা কত? তারপরে স্যার 6 M6, M6। m6। ঠিক আছে, তো এই কটা, এটা হয়ে গেল একটা। আর সেকেন্ড পার্টে যেটা আছে f2, f2টাকেও সিমিলার ওয়েতে করতে হবে। f2 সমান আছে আমার কত? a b অর কত আছে? a কমপ্লিমেন্ট এন্ড b কমপ্লিমেন্ট, এরকম আছে। এখানেও আমাদের তিনটে ভ্যারিয়েবলের ফর্মে একে নিয়ে আসতে হবে। তাহলে যে টার্মগুলো নেই সেগুলোকে নিয়ে আসার জন্য কি করব? এটাকে C ab plus C complement, আর এটাতে c প্লাস c কমপ্লিমেন্ট করে দেবো, ওটাতেও তাই করবো, ওইটাতেও তাই করে দিতে হবে, a কমপ্লিমেন্ট অ্যান্ড b কমপ্লিমেন্ট, আর এখানে হয়ে যাবে c অর c কমপ্লিমেন্ট। দেখো এখানে তাহলে এটা হয়ে গেল abc, এটা হয়ে যাবে abc কমপ্লিমেন্ট, এটা কত হবে?
হয়ে যাবে আমাদের এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি, আর এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তাহলে এটা হয়ে গেল আমার, এটা কত? এম এটা সেভেন M7 প্লাস M6 M6 প্লাস M1 M1 প্লাস M0। এটা M6, তারপর এটা হয়ে যাবে আমার M1, M1 এর পরে হয়ে যাবে M0। তাহলে এইরকম ভাবে আমাকে নিয়ে যেতে হবে। তারপরে কি করব, এতদূর পর্যন্ত আমরা সিম্পলিফাই করে ফেললাম, এরপরে নেক্সট আমাদের কাজ কি হবে, এবার ডিকোডারটা ড্র করব। ডিকোডারটা ড্র করে ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ফার্স্টে একটা কত ক্রস কত নিতে হবে, 3x8 নিতে হবে। 3x8 একটা ডিকোডার আমাদেরকে নিতে হবে। একটা ডিকোডার নিলাম, এর মধ্যে আমাদের ইনপুটস কটা হবে, তিনটে ইনপুটস হবে, একটা দুটো তিনটে ইনপুটস, আর হচ্ছে আমাদের আউটপুটস তো এদিক দিয়ে বেরিয়ে যাবে, আউটপুটস গুলো এখান দিয়ে বেরোবে। এটা একটা M07 থেকে M0 থেকে M07। ঠিক আছে, নামগুলো দিয়ে দেবো, M0, M1, M2, M3, M4, M5, M6, M6 and M7। এবারে আমরা কি করব বলো, এগুলোকে নিয়ে অর গেট করে দেবো স্যার, M1 যে- M0 M6 এর মধ্যে। M0 M1 M6 কে অর করবো, আর M0 M1 M6 ওইটাকে অর করে নেবো। তাহলে M1 টাকে নেব, M0 টাকে নেব আর M6 টাকে নেব, এই তিনটাকে নেব, দিয়ে একটা অর গেট বসাবো। স্যার ওটা 5 হয়ে গেল, 6টা Oh, পড়ে sorry. ছিল। এইটা, এই তিনটাকে নিয়ে আমরা একটা অর গেট করে দেবো। তাহলে আউটপুট যেটা হবে সেটা কত, সেটা হয়ে গেল আমাদের F1, এই F1টা হয়ে গেল। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে M0 M1 M6, এখানেও M0 M1 M6টা তো আছেই, খালি M7টা এক্সট্রা আছে। তাহলে আমার চারটাকে নিয়ে আসার দরকার নেই, আমরা যদি এটাও করে দিই তাও হবে। এটাকে নিয়ে চলে এলাম, তার রেজাল্টেন্টের সাথে তখন এক্সট্রাটা অ্যাড রেজাল্টেন্টের করে সঙ্গে দেবো। M7টাকে অ্যাড করে দেবো। এখানে এটাকে নিয়ে আমরা একটা অর গেট যদি করে দিই, তাহলে এই অর গেটের আউটপুটে কত পেয়ে যাবো, এই অর গেটের আউটপুটটাই আমাদের F2 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে, এইভাবে 3x8 ডিকোডার ব্যবহার করে এবং তার সঙ্গে কিছু এক্সটার্নাল সার্কিট ব্যবহার করে আমরা আমাদের যে গিভেন ফাংশনসটা ছিল, এই গিভেন ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। ঠিক আছে, এরকম প্রবলেম এক্সামে আসতে পারে, এগুলো তোমরা জেনে রাখি। তো এই প্রবলেমস গুলো হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারের মধ্যে ছিল, এটা হচ্ছে সব কম্বিনেশনাল লজিক সার্কিট চ্যাপ্টারের মধ্যে ছিল। কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে, লজিক সার্কিট কম্বিনেশনাল বলতে আমরা বুঝি যে দেখো এগুলো হচ্ছে আমাদের, এটা বলা উচিত যেগুলো হচ্ছে আমাদের ইনপুট লাইনস। হ্যাঁ, এটা আমি বলে দিইনি এখানে, এটাকে আমাদেরকে বলে দিতে হবে, এবিসি একটা কিছু নাম দিয়ে দেবো। এগুলো কি হবে, এগুলো অ্যাকচুয়ালি এবিসি হবে, তাই না? এটাই তো এবিসি, ইনপুটস যেগুলো আসছে তার সাপেক্ষেই তো এখানে আউটপুটস গুলো তৈরি হচ্ছে। M0 M1 M2 M3 এই ভ্যালুগুলো যে তৈরি হচ্ছে সেগুলো ইনপুটের সাপেক্ষেই তো হচ্ছে। এবিসি হচ্ছে আমার তিনটে ইনপুট, এটা দেখাতে হবে। তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে আউটপুট আমাদের এখান থেকে পাচ্ছি, এই সমস্ত সার্কিট থেকে আমরা যে আউটপুটস গুলো পাচ্ছি, সেই আউটপুটস গুলো ডিপেন্ড করে যে সেই ইনস্ট্যান্টে আমাদের ইনপুটের ভ্যালু কি, তার উপরে ডিপেন্ড করছে। মানে এখন এই পার্টিকুলার একটা ইনস্ট্যান্টে আমরা এবিসি এর যা ভ্যালু ধরবো তার উপরে কিন্তু এই ভ্যালুগুলো নির্ভর করবে, F1 এবং F2 ভ্যালুটা তার উপরেই নির্ভর করবে। আবার যেই এবিসির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, অমনি F1 F2 এই সমস্ত যে আমাদের আউটপুটস গুলো আছে সেই সার্কিটের আউটপুটের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই ধরনের যে সার্কিট সেটাকে আমরা বলি কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে কোনো রকম কোনো স্টোর করে রাখার ব্যাপার নেই। এখন একটা মুহূর্তে আমার যা ভ্যালু আছে এবিসি এর, তার সাপেক্ষে F1 F2 ভ্যালু যেই চেঞ্জ হবে অমনি অন্য ভ্যালু। তা আগে কত ভ্যালু ছিল সেটাকে স্টোর করে রাখার কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। স্টোর করে রাখা যাচ্ছে কি, আমি যেই এখানে ইনপুটটা 0 থেকে 1 করে দেবো কোনো একটা পার্টিকুলার ইনপুটকে, অমনি তো আমার এবিসি ইনপুটের ভ্যালু চেঞ্জ হয়ে গেল, অমনি আমাদের আউটপুটের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা কোনো রকম ভ্যালুকে এখানে স্টোর করে কিন্তু রাখতে পারবো না।
স্টোর করে রাখার এখানে ব্যাপার নেই। তো যে কারণে আমাদেরকে স্টোর করে রাখার সুবিধার জন্য আরেকটা নতুন ধরনের সার্কিটের কথা ভাবতে হচ্ছে, ঠিক আছে, যেখানে আমরা স্টোর করে রাখার কথা ভাবতে পারি। তো একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যেখানে হচ্ছে আমাদের যে প্রেজেন্ট আউটপুট যেটা হবে সেটা স্যার? প্রেজেন্ট। হ্যাঁ, বলছি এখানে এটা তো মোস্ট সিগনিফিকেন্ট। এটা এখানে মোস্ট সিগনিফিকেন্ট। স্যার তাহলে ধরুন যদি এটাকে নিচে লিখতাম সিটাকে উপর লিখতাম তখন কোনো অসুবিধা হতো? না, তাতে কোনো অসুবিধা নেই। তখন ওইটা এটা মানে ওই লিস্ট সিগনিফিকেন্ট হয়ে যেত, আর কিছুই চেঞ্জ হতো না। আমাদের যে বিট গুলো আছে না, i7 i6 করে, মানে যে বিট মানে ডিকোডার যে যন্ত্রটা থাকবে, সেই ডিকোডার বিটে তো ওখানে লেখা থাকবে কোনটা কি বিট, মানে i0 i1 i2 i3 এরকম করে লেখা থাকবে। তো সেখানে দেখতে হবে i3 টা হচ্ছে বেশি সিগনিফিকেন্ট, i2 টা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, সরি i3 i2 i1 i0। তো i0 টা লিস্ট সিগনিফিকেন্ট, তো i0 টাতে আমাদেরকে c টাকে কানেক্ট করতে হবে, এবং এটাকে আমরা কানেক্ট করবো হচ্ছে আমাদের যদি 3x8 হয় তাহলে i2 টাতে আমরা এটাকে কানেক্ট করে দেবো, এরকম করে হবে, ঠিক আছে। নিচে উপরে লেখাটা ম্যাটার করছে না, কিন্তু মানে ডিপেন্ড করবে যে আমাদের চিপ যেটা আসবে সেই চিপের মধ্যে কোনটা মোস্ট সিগনিফিকেন্ট, তার তো নাম্বারিং থাকবে। এবিসিটা তো আমরা এক্সটার্নাল দিচ্ছি, কিন্তু এর এখানে i0 i1 i2 করে নাম্বারিং তো করা থাকবে, তো তার উপরে ডিপেন্ড করবে। এখন যেটা হচ্ছে আমরা এই সার্কিটগুলো যে বলছিলাম সেগুলো হচ্ছে আমাদের সবই কম্বিনেশনাল লজিক সার্কিট। তো আমরা এখন যে নতুন চ্যাপ্টারটা পড়তে চলেছি সেই চ্যাপ্টারের নাম হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, ঠিক আছে। এটা হলো আমাদের ইউনিট 4 শুরু হচ্ছে, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। স্যার আগের দিনে অ্যাসাইনমেন্টটা দেখেছেন? না, আগের দিনের অ্যাসাইনমেন্টটা বুধবার অবধি টাইম দেওয়া আছে, ঠিক আছে, ওই বুধবারের মধ্যে ওটা চেক করা হবে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে কি থাকে না, এটাতে আবার মেমোরি একটা এলিমেন্ট থাকে, ঠিক আছে। মানে এখানে আমাদের যে আউটপুট তৈরি হবে, এখানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হলো এমন একটা সার্কিট যেখানে আমাদের ধরো একটা ইনপুট আছে, আমরা একটা সার্কিটের কথা বলছি, এটা ধরো একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে ধরো আমরা ইনপুট দিচ্ছি, হ্যাঁ ইনপুট দিচ্ছি কোনো একটা, ধরো পার্টিকুলার এখানে আমরা প্রেজেন্ট কিছু ইনপুট এখানে আমরা প্রোভাইড করছি, সে ধরো এখানে আমরা কয়েকটা ইনপুট দিলাম। কি সার্কিট আমি বললাম না, মানে কত ক্রস কত এসব কিছু আমি বলছি না, ধরো এই নীল লাইন যেগুলো আছে এগুলো ধরো ইনপুট, আর এখানে ধরো কিছু হচ্ছে আউটপুট, এই সবুজ লাইন এগুলো ধরো আউটপুট। হ্যাঁ, এটা একটা সার্কিট, সার্কিটের মধ্যে কিছু ইনপুট দিচ্ছি, ভেতরে কি আছে আমরা বলছি না এখন, তো ইনপুট দিচ্ছি, কিছু আউটপুটও পাচ্ছি। এখন যদি আমাদের এই যে ইনপুটস গুলো কি, এগুলো হচ্ছে আমাদের ইনপুটস, এগুলো হচ্ছে আমাদের ইনপুটস, আর ওই সবুজ গুলো হচ্ছে আমাদের আউটপুটস। আউটপুট গুলো যদি শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড করতো তাহলে আমরা এই সার্কিটটাকে বলবো এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। যদি আউটপুটটা শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড করে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। কিন্তু যদি এমন একটা ব্যবস্থা থাকে, মনে করো এমন একটা ব্যবস্থা আছে যেখানে আমরা কি করতে পারছি না, এই যে আউটপুট যেটা তৈরি হচ্ছে সেই আউটপুটটাকে আমরা কোনো একটা জায়গায় নিলাম, কোনো একটা স্টেট, কোনো একটা পার্টিকুলার সময় যে আউটপুট হয়েছে সেটাকে আমরা একটা জায়গায় কালেক্ট করলাম, কালেক্ট করে ধরো সেটাকে আমরা অ্যাজ এ ফিডব্যাক আবার ইনপুটের দিকে দিচ্ছি, এটাকে আমরা অ্যাজ এ ফিডব্যাক আমরা এখানে দিতে পাওয়ার কোনো স্কোপ আছে, মনে করো এরকম কোনো সুযোগ আছে যেখানে আমরা কোনো একটা পার্টিকুলার স্টেজে যে আউটপুটগুলো পেয়েছিলাম সেই আউটপুটগুলোকে আবার আমরা ফিড করবার একটা সুযোগ পাচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের যে আউটপুটটা তৈরি হবে, নতুন যে আউটপুটটা তৈরি হবে, সেটা কি কেবলমাত্র প্রেজেন্ট ইনপুটের উপরে ডিপেন্ড করবে? তা কিন্তু ডিপেন্ড করবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে যেটা আমরা এটাকে কি বলছি, এটাকে আমরা বলছি সাপোজ মেমোরি, এটাকে আমরা বলছি হচ্ছে মেমোরি। এখানে যেটা হবে আমাদের প্রেজেন্ট যেটা আউটপুট, এটা ধরো আউটপুট, এটা হলো প্রেজেন্ট আউটপুট, আর এগুলো ইনপুট, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনপুট। কিন্তু এই যে মেমোরি এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে পাস্ট আউটপুট, যেটা আগের স্টেটে যে আউটপুটটা হয়েছিল সেই আউটপুটটাকেও আমরা কিন্তু স্টোর করে রাখতে পারছি, স্টোরেজ এলিমেন্ট আছে, এটাকে স্টোর করে মেমোরির মধ্যে আমরা রেখে দিচ্ছি। এবং তার ফলে কি হচ্ছে
সেই মেমোরিতে যে স্টোরেজ এলিমেন্টস গুলো আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু ইনপুটে আবার ওগুলোকে দিচ্ছি, মানে ইনপুট, নতুন ইনপুটও দিচ্ছি, তার সঙ্গে এটাকেও আমরা দেওয়ার একটা সুযোগ রাখছি। তাহলে এক্ষেত্রে যে আউটপুট নতুন তৈরি হবে সেটা কিন্তু কেবলমাত্র এই নীল রং দিয়ে মার্ক করেছি যে ইনপুট, তাদের উপরে ডিপেন্ড করবে না, তাদের সঙ্গে সঙ্গে এই যে মেমোরি যেটাকে আমরা এখানে ফিডব্যাক হিসাবে প্রোভাইড করেছি তার উপরেও ডিপেন্ড করবে। এই রকম যদি কোনো লজিক সার্কিট হয় সেই লজিক সার্কিটকে বলা যেতে পারে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। ঠিক আছে, সুতরাং সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট বলতে আমরা বলতে পারি শুধু যদি এইটুকু থাকতো, শুধুমাত্র মনে করো খালি যদি এইটুকু পার্টটাই থাকতো, ইনপুট থাকতো আর আউটপুট থাকতো, এইটুকু পার্টকে আমরা কি বলবো? এইটুকু পার্টকে আমরা বলবো হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। কিন্তু এই যে এক্সট্রা পার্টটা যুক্ত হয়ে গেল, এই যে নিচের পার্টটা, এটা হলো মেমোরি পার্ট। সুতরাং কম্বিনেশনাল লজিক সার্কিট প্লাস মেমোরি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। ঠিক আছে, সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট মানে আর কিছুই না, এটা হলো আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিট প্লাস মেমোরি। কম্বিনেশনাল সার্কিট লিখলাম, শুধু কম্বিনেশনাল লজিক সার্কিট বা শুধু সার্কিট, তার সঙ্গে যদি আমরা মেমোরিকে অ্যাড করে দিই, তার সঙ্গে আমরা কাকে অ্যাড করছি? তার সঙ্গে আমরা অ্যাড করছি হচ্ছে মেমোরিকে, তার সঙ্গে আমরা অ্যাড করছি হচ্ছে মেমোরি। কম্বিনেশনাল সার্কিট প্লাস মেমোরি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের সিকুয়েন্সিয়াল সার্কিট। ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি না সিকুয়েন্সিয়াল সার্কিট। এই ব্যাপারটা খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের কম্বিনেশনাল সার্কিটের সঙ্গে যদি আমরা মেমোরি এলিমেন্টকে অ্যাড করতে পারি তাহলেই তৈরি হয় আমাদের সিকুয়েন্সিয়াল সার্কিটস। ঠিক আছে, এখানে আমরা প্রিভিয়াস স্টেজের ভ্যালুকে স্টোর করে রাখতে পারি। তো এই সিকুয়েন্সিয়াল সার্কিটের মধ্যে মেনলি তিনটে জিনিস থাকে, মেনলি তিনটে জিনিস আমরা পড়বো। সেগুলো কি কি? সিকুয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা তিনটে মেন জিনিস পড়বো। একটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে প্রথমেই যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কাউন্টার। নেক্সট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কাউন্টার। আর হচ্ছে আরেকটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, সিকুয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা এই তিনটে জিনিস মেনলি এই চ্যাপ্টারের মধ্যে পড়বো, ফ্লিপ ফ্লপ, কাউন্টার আর রেজিস্টার। এর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, ফ্লিপ ফ্লপের বিভিন্ন ভাগ আছে, কাউন্টারেরও ভাগ আছে, রেজিস্টারেরও ভাগ আছে, সেগুলো দেখবো। এগুলো সবই হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিটস। তা ফ্লিপ ফ্লপটা প্রথম আসছে। ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? তো এটা হলো এমন একটা সার্কিট যেটা কোনো একটা পার্টিকুলার স্টেটের ভ্যালুকে স্টোর করে রাখতে পারে। এখন এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের জিনিস। ডিজিটাল ইলেকট্রনিক্সের ভ্যালু বলতে তো দুটোই, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো আইদার 0 স্টোর করে রাখবে না হলে 1 স্টোর করে রাখবে। কোনো একটা ভ্যালুকে স্টোর করে রাখবে, ততক্ষণ স্টোর করে রাখবে না যতক্ষণ আমরা তাকে এক্সটার্নাল পাওয়ার অ্যাপ্লাই করে রিসেট করছি। ফ্লিপ ফ্লপ হলো এমন একখানা সার্কিট যে সার্কিটের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার ডিজিটাল ভ্যালু 0 আর 1 এটাকে আমরা স্টোর করে রাখতে পারি। কতক্ষণ স্টোর করে রাখতে পারি? যতক্ষণ না এক্সটার্নাল পাওয়ার অ্যাপ্লাই করে আমরা সেটাকে নিজের থেকে রিসেট করছি। এবং এই যে ফ্লিপ ফ্লপ, তাহলে ফ্লিপ ফ্লপের ডেফিনেশনটাই আমরা আসি। প্রথমত এক এক করে আমরা দেখবো। ফ্লিপ ফ্লপ প্রথমে দেখছি। ফ্লিপ ফ্লপের মধ্যে প্রথমেই আমি যে প্রপার্টিটার কথা বললাম, এটা কি করে? এটা হচ্ছে it stores a particular binary state. It stores a particular binary state. Binary state মানে তো বুঝতেই পারছো 0 অথবা 1। ঠিক আছে, পার্টিকুলার বাইনারি স্টেট
জিরো অথবা ওয়ান। পার্টিকুলার বাইনারি স্টেট মানে হচ্ছে জিরো অথবা ওয়ান, আনলেস কতক্ষণ না এটা স্টোর করে রাখতে পারবে, আনলেস it is reset by external power. It is reset by applying external power. রিসেট করে দেওয়া মানে যেটা ছিল সেটাকে মুছে দেওয়া, রিসেট বাই এক্সটার্নাল পাওয়ার। এক্সটার্নাল পাওয়ার দিয়ে আমরা একে রিসেট করতে পারি, কিন্তু তা যদি না করি তাহলে কিন্তু এই ভ্যালুটাকে স্টোর করে রেখে দিতে পারে। এটা হলো এর একটা বিশেষ প্রপার্টি ফ্লিপ ফ্লপের। এই যে ফ্লিপ ফ্লপ এটাকে বলা হয় বাইস্টেবল ডিভাইস। ঠিক আছে, ফ্লিপ ফ্লপকে কি বলা হয়? এটা হচ্ছে বাইস্টেবল ডিভাইস। ফ্লিপ ফ্লপ এটাকে সংক্ষেপে অনেক সময় এরকম ভাবে আমি লিখবো, ঠিক আছে, এফ হাইফেন মানে F/F এরকম ভাবেও লিখবো। ফ্লিপ ফ্লপ আর বাইস্টেবল ডিভাইস। এটাকে বাইস্টেবল কেন বলে? বাইস্টেবল এই কারণেই বলে, এই ফ্লিপ ফ্লপের দুটো স্টেট থাকে। ঠিক আছে, আমি যখন ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম ড্র করব তখন দেখতে পাবো এটা কেন বাইস্টেবল ডিভাইস বলছি। ফ্লিপ ফ্লপকে আমি এটুকু বলে রাখছি আপাতত যে ফ্লিপ ফ্লপ ইজ এ বাইস্টেবল ডিভাইস। এর কারণ হচ্ছে এর দুটো স্টেট আছে। বাইস্টেবল মানে হচ্ছে যার দুটো স্টেবল স্টেট আছে। ঠিক আছে, মানে একটা ফ্লিপ ফ্লপ, আমি ব্লক ডায়াগ্রামটা যখন ডিসকাস করব ডিটেলে তখন বলবো, আমি জাস্ট এখন সিম্পলি একটা বলে রাখি। এটা ধরো একটা ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপকে আমরা জাস্ট একটা ব্লক দিয়ে ধরো রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, একটা ফ্লিপ ফ্লপকে ধরো আমরা একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার এটা ফ্লিপ ফ্লপ বিভিন্ন রকমের হতে পারে, SR ফ্লিপ ফ্লপ হয়, JK ফ্লিপ ফ্লপ হয়, D ফ্লিপ ফ্লপ হয়, ইত্যাদি বিভিন্ন রকমের হয়। তাহলে দুটো ইনপুট দেওয়ার জায়গা, আমি কিছু নাম টাম দিলাম না, ধরো এই দুটো হচ্ছে আমাদের ইনপুটস। ঠিক আছে, ইনপুটস দেওয়ার জায়গা থাকে, আর একটা থাকে ক্লক দেওয়ার জায়গা। ক্লক ব্যাপারটা কি আমি সেটাও পরে এক্সপ্লেন করছি। এটা হলো একটা ক্লক দেওয়ার জায়গা। আর যেটা আউটপুটের জায়গা আছে, আউটপুটের এখানে দুটো জায়গা আছে। হ্যাঁ, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। এইভাবে এটাকে লেখা হয়, একটাকে লেখা হয় কিউ আর একটাকে লেখা হয় কিউ কমপ্লিমেন্ট। তাহলে আউটপুট কটা হলো? এই যে আউটপুট এখানে দুটো হলো, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। দুটো আউটপুট এখানে থাকে। যেহেতু এখানে দুটো আউটপুট থাকে এবং দুটোই হচ্ছে স্টেবল, মানে দুটোকেই কিন্তু স্টোর করে রাখতে পারে। কিউ এর ভ্যালুও যতক্ষণ চাই ও স্টোর করে রাখতে পারে, কিউ কমপ্লিমেন্টের ভ্যালুও যতক্ষণ চাই ও স্টোর করে রাখতে পারে। যেহেতু এখানে দুখানা স্টেবল ভ্যালুকে স্টোর করে রাখছে, তার জন্য এর নাম হচ্ছে বাইস্টেবল। ঠিক আছে, দুটো যেহেতু স্টেবল ভ্যালুকে স্টোর করে রাখতে পারছে, তার জন্য এর নাম হচ্ছে বাইস্টেবল। একটাকে বলা হয় কিউ আর একটাকে বলা হয় কিউ কমপ্লিমেন্ট। তো এই যে ফ্লিপ ফ্লপের মধ্যে আরেকটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লক। ঠিক আছে, ক্লক জিনিসটা কি? ক্লক হচ্ছে একটা সিগন্যাল যেটা হচ্ছে 0 এবং 1 এর মধ্যে ক্রমাগতভাবে অসিলেট করতে থাকে। ক্লক ব্যাপারটা কি সেটাতে আমরা আসছি। ফ্লিপ ফ্লপের মধ্যেই ক্লক থাকে কিন্তু। ঠিক আছে, ক্লকও হচ্ছে এখানে এক ধরনের সিগন্যাল, যে সিগন্যালটা 0 এবং 1 এর মধ্যে অসিলেট করতে থাকে এবং এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা ক্লককে আমরা জেনারেলি এরকম ভাবে রিপ্রেজেন্ট করে থাকি, একবার 0 হয় একবার 1, একবার 0 হয় একবার 1 হয়, এরকম ভাবে ক্লক চলতে থাকে। ঠিক আছে, এরকম ভাবে একটা ক্লক সিগন্যাল চলতে থাকে। তাহলে এখানে দুটো স্টেট আছে, ক্লকের মধ্যেও দুটো স্টেট। কি কি স্টেট? ধরো ক্লকের যখন এই নিচে আছে, নিচে থাকা মানে হচ্ছে ক্লকের ভ্যালু হলো 0, আর এটা হলো উপরে থাকা মানে 1, আবার 0 আবার 1, আবার 0 আবার 1, মানে এরকম ভাবে ক্লকের ভ্যালু ভ্যারি করে। ক্লক সিগন্যালটা এরকমই জিনিস, একবার 0 হয় একবার মানে একবার লো হয় একবার হাই হয়, চলতেই থাকে। তাহলে এই যে চলতে থাকা, এক্ষেত্রে ক্লক সিগন্যালের ক্ষেত্রে যতক্ষণ এটা হাই থাকে ততক্ষণই লো থাকে। ঠিক আছে, মানে এই সময়টা, এই যে সময়টাকে যদি আমরা টোটাল টাইম পিরিয়ড কোনটা বলে দেখি, ক্লক সিগন্যালের টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড বলতে কোনটাকে বলবো? এখান থেকে শুরু হলো, একটা ফুল সাইকেল, এখান থেকে এটা হলো ফুল সাইকেল, এটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল টি টাইম পিরিয়ড। তাহলে ক্লকের হাই কতক্ষণ হচ্ছে, হাই কতক্ষণ থাকছে, ক্যাপিটাল টাইম টি, যদি এটাকে আমরা বলি টোটাল টাইম, এটা হচ্ছে টি থেকে টি/2, টি থেকে টি/2 যেটা হচ্ছে টাইমটা, 0 থেকে টি/2, এইটুকু সময়ও হাই থাকছে, আবার টি/2 লো থাকছে। তাহলে যতক্ষণ হাই থাকে ডিভাইডেড বাই টোটাল যতক্ষণ টাইম পিরিয়ড, সেই রেশিওটাকে বলা হয় ডিউটি সাইকেল। কি বলা হয় তাকে? তাকে বলা হয় ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল মানে হচ্ছে যতক্ষণ হাই আছে ডিভাইডেড বাই
টোটাল যে টাইম পিরিয়ড, তাহলে ডিউটি সাইকেল এক্ষেত্রে কত হবে ক্লক সিগন্যালের ক্ষেত্রে? ডিউটি সাইকেল হবে T/2 যতক্ষণ হাই আছে ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড হচ্ছে T গুণিত 100%। সাইকেলটাকে জেনারেলি পার্সেন্টেজের হিসাবে লেখা হয়, তাহলে কত হলো 50% তাহলে 50%। এই ক্লক সিগন্যাল হলো এমন একটি সিগন্যাল যার ডিউটি সাইকেল হলো 50%, ঠিক আছে 50%। তো এই যে ক্লক সিগন্যাল এটাকে ডিউটি সাইকেলটা স্যার ভাষায় কি বললেন একবার বলুন। ডিউটি সাইকেল মানে হচ্ছে ইট ইজ দ্য ডিউরেশন ফর হুইচ দ্য সিগন্যাল ইজ হাই divided by the total time period of the signal. ঠিক আছে, তাহলে এই যে ক্লক সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু ইউজ করা হয় খুব বেশি করে, এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের মধ্যে ইউজ হবে। এবার এই যে ক্লকটা তোমরা দেখতে পাচ্ছ সিগন্যালটা, এই সিগন্যালের দুটো স্টেট আছে, একটা হচ্ছে লো স্টেট, একটা হচ্ছে হাই স্টেট। লো স্টেটটাকে আমরা 0 দিয়ে ডিনোট করছি এবং হাই স্টেটটাকে আমরা 1 দিয়ে ডিনোট করছি। এবার কিছু কিছু ফ্লিপ ফ্লপ এরকম থাকবে, এই যে ফ্লিপ ফ্লপের আমি ডায়াগ্রাম এঁকেছিলাম, তোমাদেরকে এখনো ডিসক্রাইব আমি করিনি ফ্লিপ ফ্লপের অপারেশন কি করে হয়, তাও আমি বলছি যে এখানে আমাদের এই যে দুটো আছে এগুলো হচ্ছে ইনপুটস, ঠিক আছে, এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, আর এই মাঝখানে নীল রং দিয়ে দেখিয়েছি এটা হলো ক্লক। তো এই যে ক্লক পালস যেটা আমরা অ্যাপ্লাই করব, তো এই যে ফ্লিপ ফ্লপের যে স্টেটটা আছে না, ফ্লিপ ফ্লপের যে আউটপুট কিউ এবং কিউ কমপ্লিমেন্ট, এই যে আউটপুট স্টেজগুলো আছে এগুলো চেঞ্জ তখনই হবে যখন আমাদের ক্লকের একটা পরিবর্তন ঘটবে। মানে ক্লকটা ধরো লো আছে সে সময় কিন্তু ফ্লিপ ফ্লপ কোনো অপারেট করবে না, যেই ক্লকটা হাই হয়ে যাবে তখনই আমাদের ফ্লিপ ফ্লপ অপারেট করবে, এরকম ঘটনা ঘটতে পারে। মানে এই যে ক্লকটা আমরা অ্যাপ্লাই করলাম একটা ফ্লিপ ফ্লপ, আবার আমি এখানে ড্র করি তাহলে ব্যাপারটা বোঝাতে পারবো। ধরো এখানে আমি একটা ফ্লিপ ফ্লপের কথা বলছি, একটা ধরো এরকম ফ্লিপ ফ্লপ আছে, সেখানে কি রকম ইনপুট দেওয়া যায় সেগুলো আমি পরে সব ডিটেলে বলবো। ধরো এটা একটা ইনপুট দেওয়ার জায়গা, আর এটা ধরো আরেকটা ইনপুট দেওয়ার জায়গা। আর একটা কি জায়গা আছে বললাম, আরেকটা হলো আমাদের এইরকম ভাবে দেখানো হয়, সেটা হলো আমাদের ক্লক দেওয়ার জায়গা। এটাকে আমি সাপোজ CLK দিয়ে ডিনোট করলাম, এটা হলো এই ক্লক। যে ক্লকটা আমি এই ছবিতে দেখালাম কিরকম সিগন্যাল হয়, ক্লকটা এরকম সিগন্যাল। এই সিগন্যালটাকে ধরো আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এটা ধরো ইনপুট নাম্বার 1, IP1 আমি নাম দিচ্ছি এটা ইনপুট নাম্বার 1, এন্ড এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি হচ্ছে ইনপুট নাম্বার 2, ইনপুট নাম্বার 2, ঠিক আছে। এবার হচ্ছে কি এখানে আমরা আউটপুট পাচ্ছি দুটো, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আমাদের কিউ কমপ্লিমেন্ট। এটা কি, এটা হলো সাপোজ কিউ এন্ড এটা হলো কিউ কমপ্লিমেন্ট। এখন ইনপুটের ভ্যালুগুলো যদি ফিক্সড থাকে, ধরো ইনপুটের ভ্যালু এটা একটা ইনপুট 1 আর এটা ধরো ইনপুট 2, এদের ভ্যালুগুলো ফিক্সড আছে, কিরকম কি থাকে সেগুলো আমি পরে বলবো। ধরো এগুলো ফিক্সড আছে, এটার কোনো পরিবর্তন নেই, ধরো এটাও 0 আছে এটা 1 আছে, আগেও এটা 0 ছিল এটাও 1 আছে, ইনপুট 1টার ভ্যালু ধরো 0 আছে আর ইনপুট 2 এর ভ্যালু ধরো 1 আছে সাপোজ। আর এখানে আমাদের একটা ক্লক পালস অ্যাপ্লাই করেছি। এবার ক্লক পালস যখন আমরা অ্যাপ্লাই করব, ইনপুটের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আউটপুটটা চেঞ্জ হবে। ইনপুটের ভ্যালু 0 1 থেকে যদি আমি চেঞ্জ করে 0 0 করে দিই আউটপুটও চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জটা তখনই হবে যখন এখানে ক্লক পালস অ্যাপ্লাইড হবে তখনই। ক্লক পালস যদি লো থাকে তাহলে কিন্তু যতই আমি ইনপুট চেঞ্জ করি আউটপুট কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, বোঝা গেল। এইটা হলো ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ হলো এমন একটা জিনিস যেখানে আমার ইনপুটের ভ্যালুগুলো শুধুমাত্র চেঞ্জ করলেই হবে না, ইনপুটের সাথে সাথে আমাদের ক্লক স্যার এটা এনেবল পিনের মতো তো অনেকটা তাহলে। হ্যাঁ বলতে পারো, এনেবল পিন যেরকম হাই না করলে ওটা কাজই করছিল না সেরকম একটা বলতে পারো, কিন্তু এটার মানে প্রসিডিওরটা আলাদা। ক্লকটা আমি কোথা থেকে নিচ্ছি, ক্লকটা মানে এনেবল পিনটা তো আমি এক্সটার্নালি অ্যাপ্লাই করছিলাম, ক্লকটা কিন্তু জেনারেলি এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয়েও থাকে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে এই আউটপুট থেকেই ক্লকটাকে নেওয়া হয়, ঠিক আছে। সেটা সিচুয়েশন বেসিসে কিরকম ভাবে নেওয়া হয় আমি দেখাবো, কিন্তু ধরে রাখতে পারো এরকমই একটা জিনিস। তো এটা সাইকেলটা আরেকবার বলবেন। ডিউটি সাইকেল মানে হচ্ছে দেখো ক্লক পালসটা এরকম হচ্ছে, একবার লো আছে একবার হাই হচ্ছে, একবার লো হচ্ছে একবার হাই হচ্ছে, একবার লো আবার হাই। তাহলে এই যেরকম ক্লক পালসের সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এই সিগন্যালের টাইম পিরিয়ড কতটা, একবার যেখানে 0 থেকে শুরু হলো আবার যেখানে ওই সেম পর্যায়ে ফিরে গেল, মানে এখানে 0 থেকে স্টার্ট হয়েছে তো আমি ধরে নিলাম এখান থেকে স্টার্ট হয়েছে, আবার ওই সেম পর্যায়ে কখন ফিরে গেল, একটা ফুল সাইকেল কমপ্লিট করে আবার এখানে দেখো ওই জায়গাতে ফিরে এলো, আবার 0 থেকে হাই হবে। তাহলে এইখান থেকে এইটুকু যে সময়কাল, এই সময়টাকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড, এটাকে বলা হয় ক্যাপিটাল টি। আর এর মধ্যে যতক্ষণ হাই ছিল, এই হাই কতক্ষণ ছিল 0 থেকে T/2 এইটুকু সময় পর্যন্ত হাই ছিল। আর ডিউটি সাইকেল মানে হচ্ছে কতক্ষণ এই সিগন্যালটা হাই ছিল ডিভাইডেড বাই কতক্ষণ হচ্ছে টোটাল টাইম পিরিয়ড অফ দ্য সিগন্যাল। তাহলে টোটাল হাই ছিল T/2 আর টোটাল টাইম পিরিয়ড হলো ক্যাপিটাল টি। তাহলে এই দুটো রেশিওটাকে যদি আমরা অ্যাজ এ পার্সেন্টেজ এক্সপ্রেস করি তাহলে আমরা অ্যাজ এ পার্সেন্টেজ ডিউটি সাইকেলের ভ্যালুটা
ডিরাইভ করতে পারছি। তো এটাই হলো ডিউটি সাইকেল। তো ক্লক পালসের ক্ষেত্রে ডিউটি সাইকেল হচ্ছে 50%। ঠিক আছে, তো এখন দেখো এই যে আমাদের ইয়েটা মানে এই ফ্লিপ ফ্লপের কথা বলছিলাম, এখানে আমাদের ইনপুটের ভ্যালু শুধুমাত্র চেঞ্জ করলেই আউটপুটটা চেঞ্জ হবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে ক্লকটাকেও হাই হতে হবে। মানে ক্লক পালসে যেরকম থাকা উচিত, ক্লক পালস যদি লো থাকে তখন কিন্তু কাজ করবে না। তার মানে ক্লকটা ধরো এরকম পর্যায়ে আছে, এরকম পর্যায়ে যদি থাকে তখন কিন্তু এখানে ইনপুট চেঞ্জ হয়ে গেলেও, ইনপুট চেঞ্জ হয়ে গেল, ধরো এটা আর এটা চেঞ্জ হয়ে গেল, আউটপুট কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু কখন চেঞ্জ হবে? যখন আমার এটা হাই হবে, ক্লক পালস তো একবার হাইও হবে, লো ছিল যখন তাহলে হাইও হবে, যখন এটা হাই হবে তখনই কেবলমাত্র আমাদের আউটপুটটা কিন্তু পরিবর্তিত হবে। ঠিক আছে, তো এই রকম যদি কোনো ফ্লিপ ফ্লপ হয়, এইরকম বুঝতে পারলাম না। আমি এটা পরে ডিটেলে বলবো কিভাবে অপারেশনটা করে। আমি জাস্ট এখন এটুকু বলছি যে ধরো আমাদের এটা একটা ফ্লিপ ফ্লপ, এই জিনিসটাকে আমি কি বলছি, এটা হলো আমাদের ধরো একটা ফ্লিপ ফ্লপ, এই বক্সের মধ্যে যেটা দেখিয়েছি চৌকোনা বক্স। ঠিক আছে, এই ফ্লিপ ফ্লপের মধ্যে আমাদের দুটো ইনপুট আছে। কোন দুটো ইনপুট? ধরো এইটা একটা ইনপুট। কোন দুটো ইনপুট আছে? ধরো এইটা হলো একটা ইনপুট আর এটা ধরো একটা ইনপুট। আর আউটপুট কোনগুলো? ধরো এইটা একটা আউটপুট কিউ আর এটা হলো আর একটা আউটপুট কিউ কমপ্লিমেন্ট। আমি বলেছি ফ্লিপ ফ্লপ হলো একটা বাই স্টেবল ডিভাইস, এখানে দুটো আউটপুট থাকে এবং দুটো স্টেবল স্টেট, একটা কিউ আর একটা কিউ কমপ্লিমেন্ট। যেহেতু দুটো আউটপুট স্টেজ দুটোই স্টেবল, তার জন্য একে বলা হয় বাই স্টেবল ডিভাইস। ঠিক আছে, এখন এখানে দুটো ইনপুট আছে, এই একটা ইনপুট আর এই একটা ইনপুট। আমি বলছি যে ইনপুটের ভ্যালু যদি চেঞ্জ হয়, আমি যেরকম কম্বিনেশনাল সার্কিটে দেখিয়েছি, ইনপুটের ভ্যালু যখন চেঞ্জ হয় আউটপুটের ভ্যালু তো চেঞ্জ হয়, হওয়া তো উচিত। তাহলে ধরো ইনপুটের ভ্যালু এক সময় আমার ইনপুট 1 এ ধরো 0 আছে আর ইনপুট 2 এ ধরো 1 আছে। সাপোজ ইনপুট 1 এর ভ্যালু 0 আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে একটা পার্টিকুলার আউটপুট হয়ে আছে কিউ আর একটা পার্টিকুলার আউটপুট কিউ কমপ্লিমেন্ট হয়ে আছে। এখন যদি এই ইনপুটের ভ্যালুটা আমি 0 1 থেকে চেঞ্জ করে অন্য কিছু করে দিই, সাপোজ এটাকেও 0 করে রাখলাম, এটাকেও 0 করে দিলাম, 0 0 করে দিলাম, তাহলে তো আমার ইনপুটের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। তাহলে ইনপুটের ভ্যালু চেঞ্জ হলে আমাদের কমন সেন্স কি বলে আউটপুটও চেঞ্জ হওয়া উচিত। এখানে আমাদের আউটপুট কিউ আর কিউ কমপ্লিমেন্ট চেঞ্জ হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু তৎক্ষণাৎ চেঞ্জটা হবে না, সেই ইনস্ট্যান্টে চেঞ্জটা হবে না। চেঞ্জটা তখনই হবে যখন আমার এই ক্লক পালস যেটা আছে, এই ক্লক যেটাকে আমি এক্সট্রা অ্যাপ্লাই করেছি, ইনপুট ছাড়াও কিন্তু আরো একটা ইনপুট এখানে আছে। আমি যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ডায়াগ্রাম দেখিয়েছিলাম সেখানেই বলেছি যেখানে কিন্তু শুধুমাত্র ইনপুট থাকবে তা নয়, প্রেজেন্ট ইনপুট ছাড়াও এখানে কিন্তু একটা মেমোরি স্টেট বলে ব্যাপার আছে। এই মেমোরিটাকেই ধরে নাও ক্লক, এই ক্লকটা মনে করো মেমোরি। তার মানে এই ক্লক যতক্ষণ না হাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আউটপুটের কোনো চেঞ্জ হবে না। যতই আমি ইনপুট চেঞ্জ করি আউটপুট কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আউটপুট চেঞ্জ হতে গেলে ক্লকটাকে হাই হতে হবে। এই রকম যদি কোনো ফ্লিপ ফ্লপ হয়, যে ধরনের ফ্লিপ ফ্লপ গুলো আউটপুটটা চেঞ্জ হয় তখনই যখন আমাদের ক্লক পালসটা হাই হচ্ছে, তখন সেই ধরনের ফ্লিপ ফ্লপকে বলা হয়, এই ধরনের মানে এই যে ক্লক পালস দিয়ে আমরা ফ্লিপ ফ্লপটাকে অপারেট করাচ্ছি বা আউটপুটটাকে চেঞ্জ করাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় না ট্রিগারিং। এই জিনিসটাকে বলা হয় ট্রিগারিং। ক্লক পালস অ্যাপ্লাই করার ঘটনাটাকে বলা হয় ট্রিগারিং। যেরকম বন্দুকের সাহায্যে আমরা মানে দেখে থাকি যে ট্রিগার করা হয়, ট্রিগার চিপলে একটা গুলি বেরিয়ে আসে না, সেরকম ভাবে ক্লক পালসকে ট্রিগার করলে তবেই আউটপুটটা চেঞ্জ হবে, তাছাড়া কিন্তু চেঞ্জ হবে না। তো এই জিনিসটাকে নাম দেওয়া হয়েছে ট্রিগারিং। এই ক্লক পালস অ্যাপ্লাই করার ঘটনাটাকে বলা হচ্ছে ট্রিগারিং। তো যখন আমরা যদি ফ্লিপ ফ্লপটা এরকম বলি যে ফ্লিপ ফ্লপ আমাদের আউটপুট পরিবর্তন তখনই করবে যখন ক্লক পালসের ভ্যালু হাই হচ্ছে, তখন যদি এর স্টেজের আউটপুট স্টেজের পরিবর্তন হয় সেই ধরনের ট্রিগারিংকে বলা হবে লেভেল ট্রিগারিং। এ ধরনের ট্রিগারিংকে বলা হবে পালস ট্রিগারিং অথবা লেভেল ট্রিগারিং। পালস ট্রিগারিং অথবা লেভেল ট্রিগারিং। তাহলে স্যার ট্রিগারিংটা কি লিখবো স্যার ভাষায়? ট্রিগারিং মানে এটুকু লিখবে, মানে যে ক্লক পালসটা যেটা আমরা অ্যাপ্লাই করছি, দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ক্লক পালস হুইচ ইজ রেসপন্সিবল ফর চেঞ্জেস ইন দ্য আউটপুট। অ্যাপ্লিকেশন অফ দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন অফ ক্লক পালস ফর চেঞ্জেস ইন দ্য আউটপুট স্টেজেস অফ এ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন অফ দ্য ক্লক পালস এই ব্যাপারটাকে আমরা বলতে পারি ট্রিগারিং। এখন এই ট্রিগারিং দু প্রকারের হতে পারে। এক হতে পারে পালস ট্রিগারিং, যাকে আমরা অল্টারনেটিভলি বলতে পারি লেভেল ট্রিগারিং, এই নামেও ডাকতে পারি। ঠিক আছে, এটাকে আমরা লেভেল ট্রিগারিং বা পালস ট্রিগারিং যে কোনো নামেই ডাকতে পারি। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপটা যদি এরকম হয় যে যখন আমার ক্লক পালসের ভ্যালু হাই হচ্ছে তখনই আউটপুট স্টেজে পরিবর্তন ঘটবে। এরকম হতেই পারে যখন আমাদের আউটপুট মানে ধরো ক্লক পালসটা এরকম আছে, তো এরকম আছে ধরো ক্লক পালস,
এটা কখন পরিবর্তনগুলো দেবে বলতো? আউটপুটের পরিবর্তনগুলো তখনই হবে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন হবে? 1 এখানে যখন 1 হচ্ছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে পরিবর্তনটা হবে। বাকি যখন 0 হচ্ছে তখন কিন্তু পরিবর্তন হবে না। যদি ফ্লিপ ফ্লপ এইভাবে ট্রিগারিং হয়ে থাকে, ট্রিগার্ড হয়, তাহলে এই ধরনের ট্রিগারিংকে আমরা বলে থাকি পালস ট্রিগারিং বা লেভেল ট্রিগারিং। দেখো একটা পার্টিকুলার লেভেলে গিয়ে এটা ট্রিগার হচ্ছে, এই লেভেলে গেলে এটা ট্রিগার হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে পালস ট্রিগারিং অথবা লেভেল ট্রিগারিং। আরেক ধরনের ট্রিগারিং হয়ে থাকে যে ট্রিগারিং এর নাম হচ্ছে এজ ট্রিগারিং। ঠিক আছে, এজ ট্রিগারিং। আরেক ধরনের ট্রিগারিং এর নাম হচ্ছে এজ ট্রিগারিং। এটা হচ্ছে 2 নম্বর। আরেক ধরনের ট্রিগারিং এর নাম হচ্ছে এজ ট্রিগারিং। তাহলে প্রথমে বললাম পালস ট্রিগারিং, এখন বলছি এজ ট্রিগারিং। এই এজ ট্রিগারিং এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারিং আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং। ঠিক আছে, পজিটিভ এজ ট্রিগারিং আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং। পজিটিভ এজ ট্রিগারিং ব্যাপারটা কি? ধরো আমাদের ক্লক পালস যেটা আছে সেটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, এরকম ভাবে পরিবর্তিত হচ্ছে। ক্লক পালসের পজিটিভ এজ কোনটাকে বলবে? পজিটিভ এজ কাকে বলবে? এজ, এজ মানে হচ্ছে একটা ধার। এজ মানে কি? একটা ধার। তা এজটা কোনটা? এজ মানে কোনগুলোকে বলে দেখি? এইটা হচ্ছে একটা এজ। এই এজটাতে কি হচ্ছে? 0 থেকে 1 হচ্ছে, তার মানে এটাকে আমি কি বলবো? 0 থেকে 1 হওয়া মানে কি? পজিটিভের দিকে যাওয়া। যখন আমাদের যদি ফ্লিপ ফ্লপটা এরকম হয়, যখন ফ্লিপ ফ্লপের ইনপুটে যেটা আমরা দিচ্ছি সেটা চেঞ্জ তো হচ্ছেই, তার সাথে সাথে যেটা ক্লক পালস অ্যাপ্লাই করেছি সেই ক্লক পালসের ভ্যালু যখন 0 থেকে 1 হচ্ছে, এই সময়েই আউটপুটটা চেঞ্জ হবে। কখন চেঞ্জটা হবে? এই যেই 0 থেকে 1 হলো এই একটা সময়ে চেঞ্জ হবে। আবার কখন চেঞ্জ হবে? আবার দেখো এখানে 0 থেকে 1 হয়েছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে এই আর একটা এজ, এটা একটা পজিটিভ এজ। আবার কোথায় পজিটিভ এজ আছে? এই ধরো 0 আছে, এখানে 1 আছে, তাহলে এই একটা পজিটিভ এজ। মানে যখন এইরকম পজিটিভ এজ গুলো পাবে, পজিটিভ এজ গুলোতে পেয়ে যদি আউটপুটের ভ্যালু চেঞ্জ হয়, এই রকম ধরনের ট্রিগারিংকে আমরা বলতে পারি পজিটিভ এজ ট্রিগারিং। ঠিক আছে, এই ধরনের ট্রিগারিংকে আমরা বলতে পারি পজিটিভ এজ ট্রিগারিং। এই যে এজ গুলো মানে যেখানে আমাদের 0 থেকে 1 হচ্ছে, এই এজ গুলোকে কি বলা হয়? আমরা এই এজ গুলোকে বলতে পারি রাইজিং এজও বলতে পারি। এটা হলো কি? এটা একটা এগুলো কি এজ? এগুলো হচ্ছে রাইজিং এজও নাম দেওয়া হয় এগুলোকে। ঠিক আছে, উঠছে, এখানে উঠছে, তার জন্য এদেরকে আমরা বলতে পারি রাইজিং এজও। ঠিক আছে, রাইজিং এজ এই নামেও একে ডাকা যেতে পারে। আর নেগেটিভ এজ ট্রিগারিং কাকে বলবো? নেগেটিভ এজ মানে হচ্ছে উল্টোটা, 1 থেকে 0। 1 থেকে 0 হচ্ছে, সেই সময় যদি আউটপুটের ভ্যালুটা চেঞ্জ হয়। যখন আমাদের ক্লক পালসের ভ্যালু 1 থেকে 0 হচ্ছে, সেই স্টেজে যদি আমাদের আউটপুটের ভ্যালুটা চেঞ্জ হয়, তাকে আমরা বলবো নেগেটিভ এজ ট্রিগারিং। দেখো আমাদের এরকম হচ্ছে একটা ক্লক পালস। ক্লক পালসটা এরকম, তাহলে নেগেটিভ এজ গুলো কোথায়? ফলিং এজ, নেগেটিভ এজ অথবা ফলিং এজও বলা যেতে পারে। তাহলে দেখো এইখানে এই যে 1 আছে, এখানে 0 আছে, তাহলে এই হচ্ছে একটা নেগেটিভ এজ। আবার কোথায় নেগেটিভ এজ? এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে এই হলো আরেকটা নেগেটিভ এজ। আবার এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে এই হলো আরেকটা নেগেটিভ এজ। এই যে এজ গুলো, এই যেখানে আমাদের ভ্যালুটা 1 থেকে 0 হচ্ছে, এইগুলোকে আমরা কি এজ বলতে পারি? আগেরটাকে যদি রাইজিং এজ বলে থাকি তাহলে এটা ফলিং এজ। ফলিং এজ, এগুলো হচ্ছে ফলিং এজ। তাহলে এমন যদি ফ্লিপ ফ্লপ হয় যে ফ্লিপ ফ্লপের আউটপুট চেঞ্জ কখন হবে?
যখন আমার ক্লক পালস যেটাকে আমরা ফ্লিপ ফ্লপে অ্যাপ্লাই করেছি তার ভ্যালু 1 থেকে 0 হচ্ছে, সেই পরিস্থিতিতে যদি আউটপুটের ভ্যালু চেঞ্জ হয় সেই ধরনের ফ্লিপ ফ্লপের ট্রিগারিংকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং, তো ফলিং এজ ট্রিগারিং। ঠিক আছে, তো এই হলো মেন কনসেপ্ট। এবার আমি ডিটেলে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে ল্যাচ। এটা তোমাদেরকে জানতে হবে আগে, ল্যাচ থেকেই ফ্লিপ ফ্লপটা এসেছে। ঠিক আছে, ল্যাচ একটা জিনিস আছে, সেই ল্যাচের সঙ্গে আমরা ক্লক অ্যাপ্লাই করছি। ল্যাচের মধ্যে কিন্তু কোনো ক্লক নেই, ল্যাচের মধ্যে কোনো ক্লক থাকে না, সেই ল্যাচ থেকেই আমরা ক্লক অ্যাপ্লাই করে ফ্লিপ ফ্লপ তৈরি করে থাকি। তাহলে প্রথম আমরা বেসিক যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ল্যাচ। যে ল্যাচ আমরা প্রথমে করব সেই ল্যাচের নাম হলো এসআর ল্যাচ। কি করব? এসআর ল্যাচ। এ স্ট্যান্ডস ফর সেট অ্যান্ড আর স্ট্যান্ডস ফর রিসেট। ঠিক আছে, এসআর ল্যাচ মানে হচ্ছে সেট রিসেট ল্যাচ। এই সেট রিসেট ল্যাচ অথবা এসআর ল্যাচ একে আমরা দুরকম ভাবে তৈরি করতে পারি। দুরকম ভাবে এসআর ল্যাচকে তৈরি করা যেতে পারে। এক হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রথমত হচ্ছে নর গেট দিয়ে আমরা তৈরি করতে পারি, নর গেট দিয়ে আমরা তৈরি করতে পারি এটাকে। আবার এটাকে আমরা ন্যান্ড গেট দিয়েও তৈরি করতে পারি। ঠিক আছে, এসআর ল্যাচ যে জিনিসটা ওর মধ্যে কিন্তু কোনো ক্লক নেই, এটাকে আমরা একটা কম্বিনেশনাল সার্কিটের মতোই ভাবতে পারি। তো সেখানে আমরা আউটপুট যেটা মানে পাবো সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা তো দেখবোই, তার আগে আমরা কনস্ট্রাকশনটা দেখবো। তো কনস্ট্রাকশন হচ্ছে এসআর ল্যাচকে দুভাবে তৈরি করা যায়, এক হচ্ছে আমাদের নর ল্যাচ আর একটা হচ্ছে এসআর ন্যান্ড ল্যাচ। তার মধ্যে এসআর ন্যান্ড ল্যাচটাই বেশি ইউজ হয়। তো আমরা এক এক করে দুটোই দেখবো। প্রথমে আমরা নর ল্যাচটা দেখে নিই কিভাবে কাজ করে, এর সার্কিট কিরকম হয়। এসআর নর ল্যাচ, এখানে আমাদের নর গেট থাকবে, নর গেট থাকবে। তাহলে নর গেট দিয়ে কিভাবে আঁকা যেতে পারে, এই ধরো একটা নর গেট এরকম আছে, এরকমই হয়তো নর গেট। একটা নর গেটের এটা হলো আমাদের একটা ইনপুট দেখালাম, এটা ধরো আউটপুট। আরেকটা নর গেট ধরো আমি এখানে দেখালাম, আমি আরেকটা ইনপুট দেখাইনি প্রথম নর গেটটা, একটা ইনপুটই আপাতত দেখিয়েছি, আরেকটা পরে দেখাচ্ছি। এটা ধরো আরেকটা নর গেট, তার একটা ইনপুটই দেখালাম, এটা হলো ধরো তার আউটপুট। ঠিক আছে, তো ধরো প্রথমে এই যে ইনপুটটা আছে এই ইনপুটটাকে আমি সাপোজ নাম দিচ্ছি আর, আর এই যে ইনপুটটা আছে এর নাম দিচ্ছি আমরা এস, আর এর যে আউটপুটটা হচ্ছে সেটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি হচ্ছে কিউ, আর এটা যে পাচ্ছি সেটাকে সাপোজ আমরা নাম দিচ্ছি হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। তো এইখান থেকে আমরা এটাকে নিয়ে এর সঙ্গে কানেক্ট করে দেবো। ঠিক আছে, এটা এরকম হলো, আরেকটা আমাদের এরকম হয়ে যাবে। এখান থেকে মানে এই যে আমাদের কিউ, সেখান থেকে আমরা একটা নেব আউটপুট, নিয়ে আমরা এইখানে এই যে আরেকটা নর গেট তার ইনপুটে দিয়ে দেবো। এইরকম যে কনফিগারেশন, এই কনফিগারেশনকে নাম দেওয়া হয়েছে এসআর নর ল্যাচ। ঠিক আছে, এসআর নর ল্যাচ। তো এবার এই এসআর নর ল্যাচ তার মধ্যে যেটা মানে এর মধ্যে যেটা আমাদের কিউ আর কিউ কমপ্লিমেন্ট, এগুলো কি, এগুলো হচ্ছে আউটপুট। তো যখন আমাদের কিউ এর ভ্যালু 0 হবে, এটা একটা জেনে রাখো, খুব কাজে লাগবে এটা। কিউ ইজ ইকাল টু যখন 0, এই স্টেটটাকে আমরা কি বলি জানো, এই স্টেটটাকে আমরা বলি হচ্ছে রিসেট কন্ডিশন। এটাকে বলি হচ্ছে রিসেট কন্ডিশন। কিউ এর ভ্যালুটাকে, কিন্তু কিউ কমপ্লিমেন্টের ভ্যালু না। কিউ এর ভ্যালু যদি 0 হয় তাকে আমরা বলবো হচ্ছে রিসেট স্টেট। এটা আমাদের ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আর যদি আমাদের কিউ এর ভ্যালু 1 হয় তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে সেট কন্ডিশন। কিউটাকে যদি আমরা 1 করতে পারি তাহলে বলবো যে কিউটাকে আমরা সেট করতে পেরেছি, আর যদি কিউটাকে 0 করে দিই তাহলে সেটাকে বলবো কিউটাকে আমরা রিসেট করেছি। এই কটা কনসেপ্ট যদি আমাদের থাকে, এবার আমরা আসতে পারি এক এক করে কেসগুলো দেখবার জন্য। ধরো প্রথমত আমাদের কেস ওয়ান আমরা ধরে নিচ্ছি কি হতে পারে, যদি আমাদের ধরো এস ইকুয়াল টু 0 আর ইজ ইকাল টু 1, তখন আমাদের আউটপুট কি হবে, এস ইকুয়াল টু ধরো 0, এস ইকুয়াল টু 0, সেট ইকুয়াল টু 0 অ্যান্ড রিসেট ইকুয়াল টু হচ্ছে 1। কি হওয়া উচিত, কিউ ইজ এস ইকুয়াল টু 0 আর ইজ ইকাল টু 1 হলে কি হওয়া উচিত বলে? এটা কি গেট, নর গেট। তার মধ্যে আমি এস ইকুয়াল টু 0 বলেছি, মানে এই নর গেটের একটা ইনপুট পিন আমার 0 আছে, আর এই নর গেটের একটা ইনপুট পিন হচ্ছে ধরো আমাদের 1 আছে। তাহলে এই পরিস্থিতিতে ধরে নেওয়া যাক কিউ ইজ ইকাল টু
যদি একটা 1 থাকে তাহলে আমাদের কি হয়, নর গেটের ট্রুথ টেবিলটা বলো তো, নর গেটের ট্রুথ টেবিল বলো তোমরা। সেখান থেকে আমি আসবো এটাতে। নর গেটের ট্রুথ টেবিল, মনে করো একটা নর গেট আছে, তাতে দুটো ইনপুট আছে এ আর বি, আর একটা আউটপুট ধরো আছে ওয়াই, ফর এক্সাম্পল ওয়াই আছে। নর গেটের ট্রুথ টেবিল কি বলে, যদি আমাদের দুটোই 0 হয় তখন কি হবে, সো 1 হয়। তখন হচ্ছে আমাদের 1 হবে। নর গেট তো, তাহলে 1 হবে। আচ্ছা, দুটোই যদি ধরো আমাদের একটা 0 একটা 1 হয় তখন কি হবে, জিরো। 0 হবে। দুটোতেই জিরো, 0 1-এও জিরো, 1-0-তেও জিরো। 1 0 তেও 0, আর দুটো 1 হলেও 0, দুটো 1 হলেও 0, যেহেতু এটা নর গেটের উল্টো, তাহলে তো এরকমই হবে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন আমাদের নর গেটের একটা ইনপুট যদি 1 হয়, যদি একটা ইনপুট 1 হয়ে যায় তাহলে কি হয়, নর গেটের আউটপুট জিরো। 0 হবে। নর গেটের একটা ইনপুট দেখো, এই দুটো কেস, একটা ইনপুটও যদি 1 হয়ে যায়, এটাও দেখো এটাও দেখো এইগুলোও দেখো, মানে একটা করে ইনপুট 0 1 যদি হয়ে যায় তাহলেই কিন্তু দেখতে পাচ্ছ আউটপুটটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে না? তাহলে এগুলোও তো নর গেট, এগুলোও তো নর গেট। তাহলে যে ইনপুটটা, যে নর গেটে আমার একটা আর ইজিক্যাল টু 1 আছে, আর ইজিক্যাল টু 1 আছে, কোথায় আর ইজিক্যাল টু 1 আছে, এটাতে আর ইজিক্যাল টু 1 আমার দেওয়া আছে, তাহলে এই নর গেটের আউটপুট কি হবে, 0 হবে। জিরো। তাহলে আমার এখানে আমাদের কিউ ইজিক্যাল টু কত হয়ে যাবে, কিউ ইজিক্যাল টু হয়ে যাবে 0, জিরো। কিউ ইজিক্যাল টু 0 হয়ে গেল। ঠিক আছে, কিউ ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে এই 0 এখানে চলে আসবে, তাহলে 0 এবং 0 0, আর এসটা কত আছে, 0 আছে, 1, তখন আউটপুট 1 হয়ে যাবে। কিউ কমপ্লিমেন্ট কত হবে, কিউ কমপ্লিমেন্ট 1 হবে, স্বাভাবিক, এটা হওয়াই উচিত। কিউ এবং কিউ কমপ্লিমেন্ট আলাদাই তো হবে, যা কিউ হবে কিউ কমপ্লিমেন্ট তো তার উল্টোটাই হবে। তাহলে কেস 1 আমাদের এটা হলো, যদি এস ইকুয়াল টু 0 হয়, আর ইজ ইকুয়াল টু যদি 1 হয়, রিসেট ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এটা রিসেট হয়ে গেল। এই যে আমার এটা কি জিনিস, এই জিনিসটা হচ্ছে এসআর নর ল্যাচ। এসআর নর ল্যাচটা আমাদের কি হয়ে গেল, রিসেট হয়ে গেল। রিসেট তো হওয়াই উচিত, কারণ রিসেট পিনটাকে আমি হাই করেছি। আর ইজ ইকুয়াল টু রিসেট পিন, আর এস ইকুয়াল টু সেট পিন। আমরা সেট পিনটাকে 0 রেখেছি, বাট রিসেট পিনটাকে 1 রেখেছি। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের নর গেট যেটা আছে, সরি নর ল্যাচ যেটা আছে, সেই নর ল্যাচটা কি হওয়া উচিত, রিসেট হয়ে যাওয়া উচিত, এবং সেটাই হচ্ছে। ঠিক আছে, বেশ, এবার আমরা আরো অন্যান্য যে কেসগুলো হয় সেগুলোকে এক এক করে দেখি। কেস 2, 0 আমাদের কোনটা ছিল এখন, 0 কোনটা করেছিলাম আমরা, আরটাকে আমরা 1 করেছিলাম। এবার ধরো 8টা, এবার ধরো 8টাকে আমরা, আচ্ছা 8টাকে যদি 0 করে দিই, আমরা ওটাকেই কেস 1 এর মধ্যেই ধরে নিই। এবার যদি 8টাকে আমরা 0 করে দিই তাহলে কি হবে, যদি আমরা 8টাকে এখানেই 0 করে দিতাম তাহলে কি হতো, মনে করো এস ইকুয়াল টু 0 রাখলাম, যেমন আছে থাকলো, তার সঙ্গে ধরো 8টাকেও আমরা 0 করে দিলাম, তখন কি হবে, স্যার তাহলে কিউটা 1 হয়ে যেত, কিউ কমপ্লিমেন্টে 0 হয়ে যেত। তো 8টা জিরো হলে তো তিনটে কন্ডিশনের মধ্যে পড়ছে, কোনোটা বুঝতে পারা যাচ্ছে না নর গেটের মধ্যে কোনটা Yes, আসবে, equal 0 to- না 1। s equal to 0 and r is equal to 1, সরি r is equal to 0, r is equal to 0 হয়ে গেল। তাহলে যখন এই ঘটনাটি ঘটছে, r is equal to 0, মানে এটা আমরা 0 করে দিলাম, কিন্তু q কমপ্লিমেন্ট কত আছে, q কমপ্লিমেন্ট আগের স্টেজে যা ছিল তাই তো আছে না, আগের স্টেজে আমার q কমপ্লিমেন্ট অলরেডি 1 হয়ে আছে তো, মানে আমরা তো একটা কিছু ধরে নেব, আমার এতক্ষণ আমার rটা 1 ছিল, কিন্তু আমি এখন rটাকে 0 করে দিয়েছি। 8টাকে যদি আমি 0 করে দিই তাহলে এই পিনটাতে আমার লো হয়ে গেছে, এতক্ষণ হাই আসছিল এখন লো হয়ে গেছে। তাহলে এটা যখন আমার লো হয়ে গেছে, কিন্তু আমার অলরেডি কিউ কমপ্লিমেন্ট যেটা ছিল সেটা তো 1 হয়েই আছে, এটা তো 1 হয়ে আছে না, এটা তো 1 হয়ে আছে, তাহলে এই 1 তো এখানে ঢুকছেই অলরেডি, এখনো ঢুকছে। তাহলে যখন এটা ওখানে 1 ঢুকছে তাহলে এটা এখনো 0ই থাকবে। 0টাকে যদি ফার্স্ট স্টেট, যদি 0টাকে লাস্ট স্টেট না ধরে, মানে সেকেন্ড স্টেট না ধরে যদি 0টাকে ফার্স্ট স্টেট ধরি আর 0 1টাকে সেকেন্ড স্টেট ধরি, তখন 0 1টাকে যদি, কি বলছো, সেকেন্ড স্টেট, স্যার কেস 1টাকে যদি সেকেন্ড স্টেট ধরি, ফার্স্টে s ইজিক্যাল টু 0 r ইজিক্যাল টু 0 করি, তারপর s ইজিক্যাল টু 0 r ইজিক্যাল টু 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 0, তো এই স্টেটটা যেটা হয়, এটা মানে অ্যাকচুয়ালি মানে আমরা এই কারণেই আগে করছি না, কারণ আমি দেখাতে চাইছি যে যখন আমরা এটা করছি s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু 0 ইন কেস অফ এ এসআর নর ল্যাচ, সেই সময়ে
তার প্রিভিয়াস স্টেজের যে ভ্যালু সেটাকেই ও স্টোর করে রাখছে। আমি এটা বোঝাতে চাইছি, তুমি ওটাকে প্রথম স্টেজ ধরলে তার আগে তো কিছু ধরনি, তাহলে তুমি বোঝাবে কি করে যে কিছু একটা স্টোর করে রাখছে? সেটা তোমাকে বোঝাতে হবে তো। সেটা বোঝানোর জন্য এর আগে আমি আরেকটা স্টেজকে দেখিয়ে রাখছি, মানে এই s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 1 এই স্টেজটাকে আগে এই কারণেই দেখানো, তাতে আমাদের q এবং q কমপ্লিমেন্টের ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। এখন আমি দেখাতে চাইছি যদি আমরা এখন s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 0 করে দিই, তাহলে আমার আগে যে ভ্যালুটা ছিল সেটাই স্টোর হয়ে থাকছে, সেটা আমি দেখাতে চাইছি। এবং সেটা কি হচ্ছে সেটা তোমরা ভেরিফাই করো। এটা দেখো ভেরিফাই করে, r ইজ ইকুয়াল টু 0, q কমপ্লিমেন্টটা 1 হয়ে গেছে, তাহলে 1 এবং 0 তাদের মধ্যে যদি আমরা নর অপারেশন করি তাহলে 0 হয়ে যায়, কিউটা আমাদের 0ই থাকছে, এবং 0 এবং s ইকুয়াল টু 0, 0 0 করলে q কমপ্লিমেন্টটা 1ই থাকছে। তার মানে এক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা আমি দেখাতে চাইছি যে q ইজ ইকুয়াল টু যা আগে ছিল অর্থাৎ 0 ছিল সেটা 0ই থাকলো, q কমপ্লিমেন্ট যেটা 1 ছিল সেটা 1ই থাকলো। মানে যখন আমাদের এই স্টেটটাকে আমি প্রথমে ধরেছি, তুমি যদি প্রথমে 0 0 ছাড়া অন্য যে কোনো স্টেট ধরতে এবং তারপরে আবার 0 0 করতে, দেখতে যে যেটা তুমি আগে ধরেছিলে মানে q এবং q কমপ্লিমেন্টের যে ভ্যালু s ইকুয়াল টু সে 1 আর r ইজ ইকুয়াল টু 1 ধরে ধরো, ওটা তো অ্যাপ্লিকেবল নয়, s ইকুয়াল টু 1 r ইজ ইকুয়াল টু 0 ধরে ধরো q এবং q কমপ্লিমেন্টের একটা ভ্যালু পেয়েছো, তারপরে আবার s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 0 করে দিয়েছো, তখন তুমি দেখো আবার তুমি মেমোরি পাবে। মানে বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে ইন কেস অফ এ এসআর নর ল্যাচ, এই যে স্টেটটা s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 1, এই এর মাধ্যমে আমরা কি করতে পারছি, ল্যাচটাকে আমরা সেট করতে পারছি। তার মানে এটাকে আমরা বলতে পারি সেট স্টেজ। আর এই যে স্টেজটা s ইকুয়াল টু 0 এন্ড r ইজ ইকুয়াল টু 0, এর মাধ্যমে আমরা ওই মেমোরিটাকে স্টোর করে রাখতে পারছি, তার জন্য এটাকে বলা হয় মেমোরি স্টেট। ঠিক আছে, এটাকে মেমোরি স্টেট বলা হয়। মানে আগে যে ভ্যালুটা ছিল সেটাকেই ও স্টোর করে রেখে দিতে পারছে, তার জন্য এটাকে মেমোরি স্টেট বলা হয়। এখন আমরা যদি এই কেসটাই চলে আসি, এখানে আমাদের কেস 2 তে চলে আসি। ঠিক আছে, কেস 2 তে মনে করো আমাদের s ইকুয়াল টু 1 করেছি এন্ড ধরো r ইজ ইকুয়াল টু আমরা 0 করেছি, s ইকুয়াল টু 1 r ইজ ইকুয়াল টু 0 করেছি। তাহলে বলো কোন নর গেটের আউটপুটটা 0 হবে? নর গেটের s ইকুয়াল টু 1 এখানে ঢুকছে, তাহলে 1 যদি ঢোকে, একটাতে যদি 1 ঢুকে যায় তাহলে q কমপ্লিমেন্টের ভ্যালু কি হওয়া উচিত? q কমপ্লিমেন্টের ভ্যালু 1 0 0 হওয়া হওয়া উচিত। উচিত। একটা যদি 1 ঢোকে অটোমেটিক্যালি আউটপুট 0 হয়ে যাওয়া উচিত। তাহলে এক্ষেত্রে যেহেতু আমার নিচের যে নর গেট এখানে একটা s ইকুয়াল টু 1 ঢুকে গেছে, অটোমেটিক্যালি q কমপ্লিমেন্টের ভ্যালুটা 0 হয়ে গেছে। তাহলে এই 0টা আমার চলে যাচ্ছে এই নর গেটের ইনপুটে। এখানে আমাদের r ইজ ইকুয়াল টু কত আছে? 0 আছে। তাহলে 0 এবং 0 যদি নর গেটে ঢোকে, আউটপুট q ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? 1 তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট কি হয়ে যাচ্ছে? q ইজ ইকুয়াল টু 1 and r is equal to q complement is equal to 0, q complement is equal to 0। এটা হচ্ছে কেস 2। ঠিক আছে, আবার যদি ধরো আমরা s ইকুয়াল, এই স্টেজেও মনে করো আমরা s ইকুয়াল টু 0 করে দিলাম, 1 করেছিলাম দিয়ে আবার 0 করে দিলাম, তখন কি হবে? s ইকুয়াল টু 0 করে দিলাম, r is equal to 0ই রাখলাম, তখন আবার কি হবে বলো? কি হবে? আমার এখানে q1 কে 1 হিসেবে ট্রিট করবে আর q কমপ্লিমেন্টে 0 হয়ে যাবে। কিউটা তো আমাদের 1ই ছিল, তাহলে এসটা আমাদের এতক্ষণ ছিল হচ্ছে 1, আমি এটাকে 0 করে দিলাম। তাহলে 0 and 1 যদি ঢোকে তাহলে 0 and 1 এর নর করলে কি হয়? 0ই হয়। তাহলে এটা আমার 0ই থাকলো, আর 0টা এখানে চলে গেল, 0 0 তে নর করলে কি হয়? 1ই হয়। তার মানে যা ছিল তাই থাকলো। s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু যদি আমরা 0 করে দিই, সেক্ষেত্রেও আমাদের q ইজ ইকুয়াল টু 1ই থাকবে and q কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 0ই থাকবে। তাহলে এই স্টেজটাকে আমরা আবার কি দেখতে পেলাম? এটা হলো আমাদের কি স্টেজ? ইনপুট চেঞ্জ করার সাথেও স্যার এটা চেঞ্জ হচ্ছে না, মানে s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু 0 যখন আমরা রাখছি এই ভ্যালুটাকে, তখন কিন্তু আমাদের এই যে নর ক্ল্যাশ তার যে আউটপুট, সেই আউটপুটের যে ভ্যালু সেটার কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। তার জন্য এটাকে আমরা বলতে পারি মেমোরি স্টেট। এটা হলো আমাদের মেমোরি স্টেট। কোনটা মেমোরি স্টেট? প্রথমটা নয়, কিন্তু আমি জাস্ট এই সেকেন্ড স্টেজে যেটা লিখছি সেইটাকে বলতে চাইছি। এটা হলো মেমোরি স্টেট। ঠিক আছে, এটা হলো আমাদের মেমোরি স্টেট। স্যার তাহলে দুটো কেসের মেমোরি স্টেট দুটো আলাদা রকম হবে তো স্যার? ওই কেসের মেমোরি স্টেট না, ওই কেসের এই কেসের বলে নয়, ওই কেসের এই কেসের বলে কিছু নয়। s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু 0 এই স্টেটটাই হলো মেমোরি স্টেট। আমি দুটো ক্ষেত্রেই দেখিয়ে দিলাম যে s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে যা ভ্যালু ছিল সেটাই স্টোর থাকছে। তার মানে মেমোরি স্টেট বলতে এইটা, s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু যদি 0 হয়, দিস সিগনিফাইজ দ্য মেমোরি স্টেট। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেমোরি স্টেট। এখানেও তাই হয়েছিল, s ইকুয়াল টু 0 and r ইজ ইকুয়াল টু 0, সেইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি স্টেট?
মেমোরি স্টেট। ঠিক আছে, আচ্ছা কিন্তু স্যার ওই স্টেটে তো কিউ এর ভ্যালু একটাতে 0 এসেছিল আর কিউ কমপ্লিমেন্ট 1 এসেছিল, এই স্টেটে কিউ এর ভ্যালু একটাতে 1 সেটা এসেছে। আলাদা, সেটা তো আলাদা। সেটা কিসের জন্য এসেছিল? সেটাতে আমি একটাতে s ইকুয়াল টু 1 রেখেছি আর is equal to 0 রেখেছি, তার জন্য কিউ এর ভ্যালু 1 এসছে। তার মানে এটার জন্য এটাকে আমরা বলতে পারি সেট স্টেট, মানে এটার জন্য আমরা বলতে পারি আমরা ওই এসআর নর ল্যাশটাকে সেট করতে পারছি। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেট স্টেট বা সেট স্টেট, আর এটা হচ্ছে আমাদের কি স্টেট? রিসেট স্টেট। s equal to 0 and r is equal to 1, r মানে রিসেট পিন, রিসেট পিনটাকে 1 করছি, দ্যাট মিন্স আওয়ার ইট ইজ দ্য রিসেট স্টেট। ঠিক আছে, এটার মধ্যে আমরা রিসেট করতে পারছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের আরেকবার দেখাতে হবে, যদি আমরা ধরো, আচ্ছা এটা তোমাদের আঁকাই আছে, আমরা ধরো এরকম করলাম কেসটাকে। আর কি কেস হতে পারে? s ইকুয়াল টু দুটোই 1। দুটোই 1 হতে পারে একটা কেস, দুটোই 1 একটা হতে পারে। তাহলে ওটা আমাদের কেস 3 হয়ে যাবে, দুটোই যদি 1 হয়। s equal to 1 as well as r is equal to ধরো 1, তাহলে কি হবে? যদি দুটোতেই 1 ঢোকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো নর গেট আছে না, দুটো নর গেট, তো একটা নর গেটে 1 ঢুকছে আর একটা নর গেটে 1 ঢুকছে। যদি আমার একটা করেই 1 ঢোকে, আউটপুট কি হওয়া উচিত? 0 হওয়া উচিত। 0 হওয়া উচিত, মানে q is equal to 0 হওয়া উচিত, q কিউ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টও 0 হওয়া উচিত। কিন্তু এটা কি সম্ভব? দুটো তো সম্ভব আলাদা, নয়। মানে q এবং q কমপ্লিমেন্ট তো একই হওয়া উচিত, দুটো তো এক মানে হতে পারে না। এটা q is equal to এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের q কমপ্লিমেন্টটাও 0 হতে চাইছে, কিন্তু এটা তো সম্ভব নয় না। এই স্টেজটা আমরা কি করে অ্যালাউ করতে পারি? দুটো তো অবশ্যই আলাদা হতে হবে, q এবং q কমপ্লিমেন্ট তো অবশ্যই আলাদা হতে হবে। সেটা যদি একই হয়ে যায় তাহলে এটাকে আমরা ইউজ করতে পারবো না। তার জন্য এসআর নর ল্যাচের ক্ষেত্রে এই যে স্টেজটা s equal to 1 and r is equal to 1, এই স্টেজটা হচ্ছে নট ইউজড। ঠিক আছে, এক্ষেত্রে আমরা বলতে পারবো না, মানে এক্ষেত্রে এটা হচ্ছে যদিও, কিন্তু যদি আবার আমরা বলি যে এই স্টেজটায় কিন্তু আমরা মানে ডিফাইন করতে পারি না অ্যাকচুয়ালি, এসও কিউও ডিফাইন নয় এন্ড আর কিউ কমপ্লিমেন্টও ডিফাইন নয়। সুতরাং আমরা এরকম বলতে পারি যে যখন আমাদের s equal to 1 and যখন আমাদের r is equal to also 1, in that case q is don't care and q complement is also don't care। কি হবে আমরা কিন্তু সিওরিটির সঙ্গে বলতে পারছি না, এটাও don't care, এটাও don't care। ঠিক আছে, এটাকে আমরা কি স্টেজ বলি? ক্রস দিয়ে লেখা মানেই হচ্ছে এটা আমাদের Don't care, স্টেট। ঠিক আছে, সুতরাং এই স্টেটটা কিন্তু ইউজ করা কিন্তু হয় স্যার না। 0 হচ্ছে, তাহলে স্যার ডোন্ট কেয়ার কেন লিখবো? ডোন্ট কেয়ার তো 0 1 দুটো হলে তবে হয়। দেখো ডোন্ট কেয়ার দুটো এটা তো আর মানে আমরা zero হবে দেখতে না। পাচ্ছি, কিন্তু মানে দুটো তো 0 হতে পারে না। হতে পারে কি? না, আমাদের হতে পারে না। হতে পারে না। ঠিক আছে? কমপ্লিমেন্ট 1 হবেই। তাহলে এটা আমরা যেহেতু হতে পারে না, তার জন্য কোনোটাকেই আমরা ডিফাইন করব না, দুটোকেই আমরা বলবো ডোন্ট কেয়ার। তার মানে এই যে স্টেটটা s equal to 1 and r is equal to 1, this state is not used in case of SR nor latch। SR nor latch এর ক্ষেত্রে এই স্টেজটা ইউজই করা হয়। তাহলে এই যে টোটাল ব্যাপারটা ঘটলো, টোটাল ব্যাপারটাকে যদি আমি একটু সামারি আকারে লিখে ফেলি, তাহলে আমাদের টেবিলটা কিরকম হবে বলো দেখি? ট্রুথ টেবিলটা, ট্রুথ টেবিল ফর SR nor latch। নর ল্যাচের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, একদিকে আমাদের এস থাকলো, S আর থাকবে, থাকলো, R থাকবে, আর আউটপুটে কিউ Q থাকবে, থাকবে, Q কমপ্লিমেন্ট। কিউ কমপ্লিমেন্ট থাকবে, কিউ থাকবে এন্ড কিউ কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে, এখন আমাকে এক এক করে বলো স্টেজগুলো কি কি হলো। S যদি 0 আমরা আর 1। s equal to যদি 0 হয় and r is equal to 0 হয়, আমি বারবার বললাম এটা কি স্টেজ? s equal to 0 and r is equal to যদি 0 হয়, that signifies our memory state। মানে Memory q এর state। ভ্যালু যা ছিল তাই থাকবে, q কমপ্লিমেন্টের ভ্যালু যা ছিল তাই থাকবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা হলো আমাদের মেমোরি। মেমোরি অ্যাজ বিফোর, আগে যা ছিল তাই, মেমোরি অ্যাজ বিফোর। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি হতে পারে? নেক্সট 0 1 0 1 হয়। 0 1 হলে কি হবে? রিসেট কন্ডিশন। রিসেট কন্ডিশন মানে কোনটা 1 হওয়া উচিত? Q 0, কিউটা 0 হওয়া উচিত, কিউটা 0 Q হয়ে যেতে কমপ্লিমেন্ট হবে, 1। কিউ কমপ্লিমেন্ট তাহলে 1 হওয়া উচিত। রিসেট কন্ডিশন, যেহেতু রিসেট হচ্ছে।
যদি আমাদের এসটা 1 হয় মানে সেট কন্ডিশনে আমাদের কিউটা সেট হয়ে যাবে, কিউটা 1 হয়ে যাবে, কিউটা 1 আর এটা 0, 0 হয়ে যাবে। আর যদি আমাদের দুটোই 1 হয় তাহলে ডোন্ট কেয়ার। এটা হচ্ছে ডোন্ট কেয়ার, এটাও 1, তাহলে কিউটাও ডিফাইন নয় অ্যাজ ওয়েল অ্যাজ কিউ কমপ্লিমেন্টটাও নট ডিফাইন, এটা হচ্ছে নট ইউজড, এটাকে আমরা ইউজ করব না ইন কেস অফ এসআর নর ল্যাচ, বারবার বলছি কিন্তু সব ক্ষেত্রে নয়, কিন্তু এসআর নর ল্যাচের ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু 1 এন্ড আর ইজ ইকুয়াল টু 1 এই স্টেজটাকে ইউজ করব না এসআর নর ল্যাচের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে যে করব না তা কিন্তু বলিনি। ঠিক আছে স্যার, তো এইটা হয়ে গেল আমাদের টেবিলটা। হ্যাঁ স্যার বলছি 0-0 কন্ডিশনটা আরেকবার বলুন বলো। তো, সুন্দর 0-0 এটা দেখো 0-0 কন্ডিশনটা আমি আগে দুবার বলেছি। এখানে ধরো আমাদের যখন এস ইকুয়াল টু 0 এন্ড আর ইজ ইকুয়াল টু 1 হয়েছিল তখন কি হয়েছিল, রিসেট হয়েছিল। কে রিসেট হয়েছিল? কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে গিয়েছিল এন্ড কিউ কমপ্লিমেন্ট, সরি এটা চাপা পড়ে গেছে, কিউ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 হয়ে গেছিল। ঠিক আছে, এখন যদি আমরা এই পরিস্থিতিতে রেখে এসটাকেও 0 করে দিই, এসটা 0ই ছিল 0ই থাকলো, আর যেটা 1 ছিল সেটাকেও যদি 0 করে দিই তখন কি হবে? এতক্ষণ আমার আরটা 1 ছিল, এখন আমি আরটাকে 0 করলাম, তাহলে এর পরিবর্তনটাই লক্ষ্য করি কি পরিবর্তন হচ্ছে। এতক্ষণ আমার আরটা কি ছিল, 1 ছিল, এখন 0 করেছি, তাহলে 0 আর আমার কিউ কমপ্লিমেন্ট কত আছে, আর একটা ইনপুট হচ্ছে কিউ কমপ্লিমেন্ট, এই যে আমার নর গেট, এখানে আমাদের একটা ইনপুট হলো আর একটা ইনপুট হলো কিউ কমপ্লিমেন্ট। এখন কিউ কমপ্লিমেন্ট টু 1, তাহলে 1 এর সঙ্গে 0 যদি আমরা নর করি তাহলে আউটপুট কত পাবো, 0 পাবো। তাহলে কিউটা 0, আর এই 0টা গিয়ে আমার কোথায় ঢুকলো, এই নর গেটের ভেতরে ঢুকলো, এই নর গেটে আরেকটা ইনপুট কত, এসটা কত, 0, তাহলে 0 এন্ড 0 নর করলে কত হয়, 1 হয়, তাহলে কিউ কমপ্লিমেন্টটা কত, 1ই থাকলো, আগেও 1 ছিল এখনো 1 থাকলো, কিউটা কত, আগেও 0 ছিল এখনো 0 থাকলো। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যখন আমরা এস ইকুয়াল টু 0 এন্ড আর ইজ ইকুয়াল টু 0 করছি, সেই পরিস্থিতিতে কিন্তু কিউ এবং কিউ কমপ্লিমেন্ট তাদের যা ভ্যালু তার কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না, কোনো পরিবর্তন ঘটছে না, যেটা সে আগে স্টোর করে রেখেছিল সেটাকেই সে এখনো স্টোর করে রাখছে, তার জন্য এই স্টেজটাকে বলা হয় মেমোরি স্টেজ। ঠিক আছে, বা মেমোরি স্টেট। তো এটাই আমাদের ছিল হচ্ছে এসআর নর ল্যাচের ক্ষেত্রে টেবিলটা। সিমিলার ওয়েতে আমরা এসআর ন্যান্ড ল্যাচের ক্ষেত্রেও টেবিল ড্র করতে পারি। ঠিক আছে, এসআর ন্যান্ড ল্যাচটা আমরা পরের ক্লাসে দেখব, আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। এসআর নর ল্যাচটা আমরা দেখলাম, ন্যান্ড ল্যাচ থেকে আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে।